শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে, কেউ তা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ভূ রাজনৈতিক কোনো চাপে নেই। গ্যাস সংকট কাটানোর চেষ্টা করছে সরকার, তবে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। বিস্তারিত শারমিনের রিপোর্টে। 2024 সালের জুলাই 36 দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগের 1.5 দশকের শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ভারতে পালিয়ে থেকে দণ্ডপ্রাপ্ত দলটির সভাপতি এতদিন গোপনে নানা কার্যক্রম চালালেও গণ অভ্যুত্থানের 2 বছরে 5 আগস্ট প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বর্তমান সরকারের মুখপাত্র তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়। আমি আগে একবার বলেছিলাম, কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূতের ঢাকা সফর আর ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ প্রসঙ্গে সরকারের মনোভাব জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিক কোনো চাপে নেই বাংলাদেশ। এই সরকার কোনো জিওপলিটিক্যাল সমস্যায় নেই, বরং আমি বলবো যে সরকার তার সব দিকে সবার সাথে, তার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে তার সম্পর্ক তৈরি করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে সেখানকার জেস্টার, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, সব দিকেই। সো আমি মনে করি না কোনো রকম কোনো সংকট আছে। আর একটা কথা মনে রাখতে হবে, আগের সরকারের ডিলিং ছিল সে ক্ষমতায় থাকতে চায়, তার জন্য কিছু কিছু দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এই সরকারকে ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিরাট ম্যান্ডেট দিয়েছে। সো হি হ্যাজ গট দ্য কনফিডেন্স। এখন জনগণের জন্য সে কাজ করছে। আমি কোনো রকম কোনো জিওপলিটিক্যাল সমস্যা আছে বলে মনে করি। সংবাদ সম্মেলনে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি তুলে ধরেন জাহিদুর রহমান। গ্যাস বিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হবার পরামর্শ তার। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে, এবং সবকিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, তবে স্বাভাবিক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের কোনো বিধি নিষেধ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে তিনি আরও জানান, জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করতে চায় প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 24-এর 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড ও নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে এক মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে বিচার কাজ চলার সময় পালিয়ে থেকে বিভিন্ন রকম বক্তব্য দেন পলাতক হাসিনা। সে সময় এক অভিযোগের প্রেক্ষিতে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন ট্রাইব্যুনাল। বুধবার জুলাই গণঅভ্যুত্থানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিদ্বেষমূলক কথা ছাড়া অন্য বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের কোনো বিধিনিষেধ নেই। সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় জানান, রায়ের পর আপিল হয়েছে শেখ হাসিনা সহ এমন সব মামলা দ্রুত নিষ্পত্তির কাজ চলছে। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের সব বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্যের কথাও জানান চিফ প্রসিকিউটর। ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন,
সেই জন্য তো কোর্ট কোনো না, এটা বিদ্বেষমূলক, যেটা বিদ্বেষমূলক মানে আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম, আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন ওইটার উপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এছাড়া গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও তারেক সাইদিকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যে আসামিগুলোর সাজা অল্প ছিল। মাইনুল মারুফ, 71, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনার আগামীকাল এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আয়োজন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজন। এর সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আজ নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জসওয়াল জানান, হাসিনার বক্তব্য সংক্রান্ত অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ। ওই অনুষ্ঠানে প্রকাশিত কোনো বক্তব্যের দায় বা সমর্থন ভারত সরকার নেবে না। তিনি আরও জানান, ওই প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি যে মতামত প্রকাশ করেন তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুষ্ঠানে বক্তব্য দেবে তা একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এমনকি ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তা সমর্থন করে না। জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের, একক কোনো ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্র আদায়ে 17 বছরের সংগ্রাম ও রক্ত ঝরা জুলাই জাগরণ শিরোনামে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি একথা বলেন। বর্তমানে দেশে গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ কষ্টে আছে, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চায় না বর্তমান সরকার। আগামী অক্টোবরের মধ্যে মালয়েশিয়া থেকে গ্যাস এনে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তারেক রহমান। যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজকে থেকে 2 বছর আগে ঠিক এই দিনে এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ সহ সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছিল সেটি নিশ্চয়ই 2 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলে আমাদের চোখের সামনে ভেসে উঠবে। দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে ছাত্র শিবির, এমন অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীদের সংঘর্ষের পর ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এর আগে দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকী উদযাপন উপলক্ষে সেমিনারে ঢোকাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জকসু ও ছাত্র শক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের কয়েকজনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাত্রদল জানিয়েছে, তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তারা অভিযোগ করেন, 5ই অগস্ট সামনে রেখে শিবির পরিকল্পিতভাবে মব সৃষ্টির চেষ্টা করছে। এই আচরণ যখন তারা করে, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, প্রশাসনের আমন্ত্রণে শিক্ষার্থীদের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমাদের দাবি দেওয়া, আমাদের কথা, আমাদের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা শোনার জন্য তিনি এসেছেন এবং জুলাই আন্দোলন, জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য এবং আমাদের সেই জুলাই স্পিরিটকে অগ্রাধিকার দেওয়ার জন্য এসেছেন। কিন্তু সেখানে তারা যে ষড়যন্ত্রমূলক অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, এটি অত্যন্ত হীনমন্য এবং অপচেষ্টা বলে মনে করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা বলে মনে করি। কমিটিতে নাম না দিলেও সংবিধান সংশোধনে বিরোধী দলের মতামত নেওয়া হবে। আলোচনা করা হবে বিচারপতি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ নাগরিক প্রতিনিধিদের।
মঙ্গলবার প্রথম বৈঠক শেষে এমনটা জানান সংবিধান সংশোধন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদকে সামনে রেখেই পুরো সংবিধান পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। মোহন ইসলামের প্রতিবেদন। নানা চড়াই উতরাই পেরিয়ে সংসদের দ্বিতীয় অধিবেশনের আন্ডারে 48 থেকে 84টা অনুচ্ছেদ আছে। এইগুলোর আন্ডারে 7টা অঙ্গীকারনামা আছে। 7টা অঙ্গীকারনামাকে সামনে রেখে, 84টা অনুচ্ছেদকে সামনে রেখে, 6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন। আর কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলের সাথে আলোচনা করবেন তারা। একই সাথে মতামত নেওয়া হবে বিভিন্ন অংশীজনের। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সব কিছু আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেই রিপোর্টটা প্রণয়ন করতে চাই। এই সংশোধন দেশের গণতান্ত্রিক রূপ আরও শক্তিশালী করবে বলে আশা তার। বিরোধী দলকে ছাড়াই সংবিধান সংশোধনী কমিটির যাত্রা শুরু হলো। এ যাত্রা কোথায় গিয়ে থামে সেটা ভবিষ্যতেই বলে দিবে। তা কি শুধুমাত্র সংসদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি রাজনীতি গড়াবে রাজপথে? মোহন ইসলাম, ৭১, ঢাকা। ফ্যাসিবাদের রক্ত পরিবর্তন করে নতুন রক্ত সঞ্চালন করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আর জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না আসলে বিএনপি সরকারের পরিণতিও ফ্যাসিবাদের মতোই হবে। আরেক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দিয়েছেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, একটি গোষ্ঠী জুলাই আন্দোলনের ইতিহাস ও সত্য দলিলগুলো মুছে ফেলার চক্রান্ত করছে। জুলাইয়ের চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ থেকে এটিকে মুছে দেওয়ার জন্য নানা ধরনের অপকর্ম তারা করছে। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের চেতনা প্রজন্মের পর প্রজন্ম লালন করতে হবে। এ থেকে সরে গিয়ে রাজনৈতিক বা সাংস্কৃতিক ফ্যাসিস্টরা কোনো চক্রান্ত করলে তা শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ত্যাগই 5ই আগস্ট রূপ নিয়েছে চূড়ান্ত বিজয়ে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া ও খুনিদের বিচার সুনিশ্চিত করার তাগিদ দেন তিনি। জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। এর আগে সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের সঠিক তালিকা না হওয়ায় আক্ষেপ করেন জামায়াতের আমির। 55টা বছর চলে গেল। ইলিয়াস আকুন, ৭১, ঢাকা। 5 আগস্ট নাশকতারও কোনো শঙ্কা না থাকলেও বাড়তি সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেলে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম একথা জানান। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনাগুলো দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা বলেও জানান গোয়েন্দা প্রধান। আমরা 5 আগস্টকে নিয়ে বাড়তি সতর্কতা আছে এবং আমরা আশা করতেছি সবকিছু
শান্তিপূর্ণভাবে না, ওরকম সুনির্দিষ্ট কোনো ইয়ে নাই, ইনফরমেশন নাই। তবে আমরা বরাবরের মতো যেটা আমি আশ্বস্ত করছি মহানগরবাসীকে যে আমরা সতর্ক আছি। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগে অন্তত 450 ব্যক্তির নথিপত্র সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তাদের ব্যাংক হিসাবের খুঁটিনাটি তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIIU এ চিঠি দিয়েছে সংস্থাটি। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। দুবাইয়ের গোল্ডেন ভিসায় রয়েছে 5 বা 10 বছরের দীর্ঘমেয়াদী আবাসিক সুবিধা। এর মাধ্যমে বিদেশি নাগরিকরা স্থানীয় স্পন্সর ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও ব্যবসা করতে পারেন। দুদকের কাছে অভিযোগ আসে 2020 সালে দুবাইয়ে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন। এমন প্রেক্ষাপটে 2023 সালে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশি ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার 459 জন সুইজারল্যান্ডের ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচার করেছেন। পরবর্তীতে দুবাইয়ে গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে 972টি সম্পত্তি কিনেছেন তারা। 459 জন বাংলাদেশের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সুইস ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে পাচার করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে তারা 972টা প্রপার্টি ক্রয় করেছে দুবাইতে। এই ধরনের একটা অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে 70 জনকে শনাক্ত করে গত বছর জাতীয় রাজস্ব বোর্ড NBRকে চিঠি দেয় দুদক। এবার 459 জনের ব্যাংক হিসাবের নথি তলব করে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট BFIUকে চিঠি দিয়েছে সংস্থাটি। গত বছর এই অভিযোগ সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ড NBRে পত্র প্রেরণ করেছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের BFIUতে এই সংশ্লিষ্ট অভিযোগের তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা BFIUতে চিঠি প্রেরণ করেছেন। এ বিষয়ে 2023 সালে হাইকোর্টে রিট করা হলে দুদক সহ সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দেয় আদালত। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। অবশেষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সই হল সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এর ফলে দেশটির বাজারে 97% পণ্য ও সেবার শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে দক্ষিণ কোরিয়াকে দেয়া হবে 87% পণ্যে। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে এই চুক্তি। বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের মতে দীর্ঘমেয়াদে এই সুফল পাবেন দেশের মানুষ। দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $1.5 বিলিয়ন। যদিও সেখানে আমদানির পাল্লাই ভারী, তবে ক্রয় ক্ষমতা এবং চাহিদা বিবেচনায় সে দেশে আরও রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। আর তা ধরতেই চুক্তি হলো সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এই চুক্তির ফলে দেশটির বাজারে 97% পণ্য ও সেবার ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য ইত্যাদি। বাণিজ্যমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে এই চুক্তির সুফল পাবে বাংলাদেশ। আমাদের যে 97% পণ্য অগ্রাধিকার পাবে বাংলাদেশি পণ্য কোরিয়ান বাজারে, তার মধ্যে আছে আমাদের RMG প্রোডাক্টগুলি, চামড়া, জুট, এই সমস্ত পণ্য অগ্রাধিকার পাবে। এবং কোরিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, CKD আর এই সমস্ত পণ্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার পাবে, শুল্কের অগ্রাধিকার পাবে। চুক্তির ফলে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবে দক্ষিণ কোরিয়ার 87% পণ্য এবং সেবা। তবে আরও বড় সম্ভাবনা তৈরি হবে বিনিয়োগ নিয়ে, যা সবচেয়ে বেশি দরকার 2034 সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে। চুক্তি সই অনুষ্ঠানে দেশটির বাণিজ্যমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই উদ্যোগ। This trade agreement is not just a trade agreement. I think it will really go beyond this trade and investment, but also really facilitating and encouraging people-to-people exchanges, and also technology cooperations, and also supply chain cooperations, and many more. গেল বছর বিভিন্ন দেশ থেকে $631 বিলিয়ন পণ্য আমদানি করে দক্ষিণ কোরিয়া, যেখানে বাংলাদেশের অংশ সামান্য। নুসরাত মৌমি,
৭১। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নেওয়া ও বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব। ঢাকা সফররত দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরেইজি আজ পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তার এই আগ্রহের কথা জানান। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সৌদি প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান সরকারের ওপর তার সরকারের পূর্ণ আস্থার কথা জানিয়েছে। যুবরাজের আমন্ত্রণে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট সুফিয়ান ফারাবির। নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয়ার পর সৌদি আরবের এটি প্রথম উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর, যার নেতৃত্বে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেজি। সোমবার রাতে ঢাকায় আসার পর মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন তারা। পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এতে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আলোচনা হয় খাদ্য উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি ও পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানিতে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগের বিষয়ে। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করার বার্তা নিয়েই ঢাকায় এসেছে সৌদি প্রতিনিধি দল। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে দেশটি বিশেষ আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। দক্ষ শ্রমিক, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সুবিধাজনক সময়ে তিনি এই সফর করবেন বলে জানান প্রতিমন্ত্রী। সেটা তো অবশ্যই ওনার আগ্রহ আছে যাবার, একটা সুটেবল টাইমে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে ইনশাআল্লাহ। এ সময় শামা ওবায়েদ জানান, রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। কনসুলার রিলেটেড, পাসপোর্ট রিলেটেড ইস্যুগুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। সংকট শুরুর পর কেবল গ্যাস ভিত্তিক অলস বিদ্যুৎ কেন্দ্র যোগ হয়েছে ১৫০০ মেগাওয়াট। শুধু তাই নয়, দামি জ্বালানি দিয়ে উৎপাদনের কারণে ইউনিট প্রতি ব্যয় বেড়েছে অন্তত ২০%। সাথে যুক্ত হয়েছে বাড়তি লোডশেডিংয়ের যন্ত্রণা, যা নিয়ে এখন ত্রিমুখী সংকটে সরকার। বিশ্লেষকরা মনে করেন, সমস্যার গভীরে গিয়ে সমাধান না করলে তা বড় ক্ষতির কারণ হবে দীর্ঘমেয়াদে। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মোবারক হোসেন শুভ। মেঘনার তীরে গড়ে ওঠা আশুগঞ্জ পাওয়ার স্টেশন দেশের সবচেয়ে বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হাব, যেখানে ৬টি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১৬৪৭ মেগাওয়াট। এজন্য গ্যাসের চাহিদা থাকে দৈনিক অন্তত ১৮ কোটি ঘনফুট, কিন্তু সপ্তাহ দুয়েক ধরে পাওয়া যাচ্ছে ১০ কোটির মতো। ফলে বিদ্যুৎ উৎপাদনও কমেছে ৭০০ মেগাওয়াট বা ৪০% ওপরে। শুধু আশুগঞ্জ নয়, দেশের গ্যাস ভিত্তিক সব কেন্দ্রের অবস্থা প্রায় একই। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির তথ্য অনুযায়ী ২ আগস্ট শুধু গ্যাসের অভাবে বন্ধ থাকে ১৮টি কেন্দ্র, যেগুলোর উৎপাদন ক্ষমতা ৫০৭৭ মেগাওয়াট। অথচ তীব্র গ্যাস সংকট শুরুর আগে বন্ধ কেন্দ্রের সংখ্যা ছিল ১৪টি। ফলে এই সময়ে বিদ্যুতের উৎপাদন কমে যায় ১৫০০ মেগাওয়াটের ওপরে। পাওয়ার সেলের সাবেক এই মহাপরিচালক বলছেন, কর্মকর্তাদের গাফিলতি আর সরকারের অদক্ষতায় এমন সংকট তৈরি হয়েছে। ওরা ভেবে নিছে এটা আমাদের ভুগতে হবে, মানুষ ভুগবে, এটা আমাদের কিছু করার নেই। তারা বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, সবই করতেছে, অ্যাকসেপ্ট দ্য ডিউটি। সেক্রেটারিয়েটের আমলা বাদে যে পেশাজীবী যে আমলা, তাদের তো একটা বিরাট দায়িত্ব যে আমাকে এটা আগাই না, মন্ত্রীকে যায় বলা যে ইউ ডু ইট। গ্যাসের অভাবে কেন্দ্র বন্ধ থাকায় দেশ জুড়ে তীব্র হয়েছে লোডশেডিং। পিজিসিবির হিসাবে ২ আগস্ট রাত ১২টায় যা ছাড়িয়ে যায় ৩০০০ মেগাওয়াট, অথচ ২০ জুলাই তা ছিল ৭০০-র নিচে। শুধু তাই নয়, এই সময়ে নির্ভরতা বেড়েছে দামি জ্বালানির ওপর, যা গড়ে অন্তত ২০% ব্যয় বাড়িয়ে দিচ্ছে ইউনিট প্রতি উৎপাদনে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘায়িত হলে ত্রিমুখী চাপ বাড়বে সরকারের। অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে,
যেটা যদি তারা কমপ্লিটলি চালায় বেশ অনেকখানি বিদ্যুৎ পায়। আরেকটা হচ্ছে তাদের তো লোডশেডিং করার একটা সুবিধা আছে। সুবিধা মানে জনগণের নতুন কূপ খনন, ভোলার কূপ থেকে এখানে গ্যাস আনা, এইগুলো চলতেই থাকবে। আর এইগুলো যদি 2 থেকে 3 মাসের ভিতর তারা ওয়ার্ক ওভার করতে পারে, এটা একটা ট্রেমেন্ডাস জব হবে। কারণ ফুয়েল এনে পোষাবে না, জোর করে ফুয়েল আনতে পারে। এই টাকা তো আমাদের, মন্ত্রীরা তো টাকা দেবে না। ওই টাকা যতই পায় 18, 19, 20 টাকা, এটা সব আমাদের দেশের ওয়েস্টেজ। বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 29,000 মেগাওয়াট ছাড়িয়ে গেলেও সর্বোচ্চ সরবরাহের রেকর্ড 17,200। রাকিব হোসেন, 71, ঢাকা। এদিকে সারা দেশে যখন তীব্র গ্যাস সংকট, ঠিক সেই সময়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় 1 মাস ধরে মূল সঞ্চালন লাইন থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। ব্রহ্মপুত্র নদের তলদেশে ওই লাইনের লিকেজের কারণে পানিতে বুদবুদ উঠছে, বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র গন্ধ। এলাকার লোকজন আরও জানান, পাইপ থেকে গ্যাস চুরি করতে গিয়েই মূলত এই দুর্ঘটনা। যদিও তিতাস কর্তৃপক্ষ এই অভিযোগ স্বীকার করেননি। সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। নদের পানিতে উঠছে অসংখ্য বুদবুদ, বাতাসে ছড়িয়ে পড়েছে তীব্র গন্ধ। চোখের সামনে অপচয় হচ্ছে জাতীয় সম্পদ। দেশ জুড়ে যখন তীব্র গ্যাস সংকট, কোথাও চুলায় মিলছে না পর্যাপ্ত গ্যাস, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, এমন সময় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীচর এলাকার ব্রহ্মপুত্র নদের নিচে তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইনের লিকেজ দিয়ে অবিরাম বের হচ্ছে গ্যাস। এলাকাবাসীরা জানান, প্রায় 1 মাস ধরেই একই স্থান থেকে গ্যাস বের হওয়ায় আতঙ্কে রয়েছেন তারা। তাদের অভিযোগ, নদীর নিচে এই পাইপলাইন থেকে একটি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করার সময় এই লিকেজ তৈরি হয়। এই ফ্যাক্টরি যারা করবে উনি একজন জিজ্ঞেস করতেছি, আচ্ছা ভাই ওনাদের আপনাদের প্ল্যানটা কি? পরে বলে যে ভাই আমাদের প্ল্যান তো জানি না, তবে আমি শুনছি বাইরে ভাই ওই জায়গা থেকে গ্যাস নিবে। কাজ করতেছে, গ্যাস বাড়িতেছে 1 মাস ধরে। এটা এই পানি হওয়ার পরে খুঁজ হয়েছে, আর আগে খুঁজ হয়েছে না। দাবি এটা নষ্ট হইতেছে, দেশের সম্পদ যত দ্রুত এটা বন্ধ করতে পারে ততই ভালো। একটা ছিদ্র করে একটা লাইন নিছে, তুরা যে চুরি করছে, করার মধ্যে একটু রং করছে, মানে জ্বালাইটা ভালো একটা ওয়াইল দেয়া দিতে পারে নাই, এই জন্য এটা লিক হয়ে গেছে। তবে বিষয়টি অস্বীকার করে তিতাসের জোনাল কার্যালয়ে বিক্রয় ব্যবস্থাপক জানান, গ্যাস লিকেজের কারণে নিরাপত্তার স্বার্থে জেলায় গ্যাস সরবরাহ সীমিত রাখা হয়েছে। এটা আমাদের প্রক্রিয়াধীন আছে, আমরা ডিসি স্যার আমাদেরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিছে। আমরা লিকেজটা যেহেতু একটু জরুরি ইস্যু, এটা আমরা শেষ করে আমরা বাকি উচ্ছেদ অভিযানে যাব ইনশাআল্লাহ, আশা করি। আর ভালুকা ডিভিশনের অপারেশন ব্যবস্থাপক জানান, কিভাবে পাইপলাইনের ছিদ্র হলো সেটি তদন্ত করা হচ্ছে। তীব্র স্রোত, পানির চাপ ও মাটি ধসে পড়ায় মেরামত কাজে বিঘ্ন হচ্ছে। এই কাজটা আসলে একটু জটিলতা ধারণ করছে, তবে আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা করে ত্রুটি নাই, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা মেরামত করতে পারব। এলাকার মানুষের দাবি, শুধু লিকেজ বন্ধ নয়, এর কারণ উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। শাকিলা শম্পা, 71। ঢাকা ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় 6 ঘন্টা পর বিকেল 5টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। মঙ্গলবার সকাল প্রায় 11টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে চালকের দ্রুত পদক্ষেপে ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা হয়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ট্রেন বিলম্ব হওয়ার ভোগান্তিতে পড়ে যাত্রীরা। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল বাতিন জানান, উদ্ধার কাজ শেষে বিকেল 5টা 5 মিনিটে রেল চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ অপেক্ষার পর উল্লাপাড়া স্টেশনে আটকে থাকা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস প্রায় 5.5 ঘন্টা পর স্টেশন ত্যাগ করে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।